কাল ঢাকা থেকে কিছুটা দূরে কেরানীগঞ্জ নামক একটি জায়গায় যেভাবে একটি মাদ্রাসা গুড়িয়ে গেছে বিস্ফোরণে, তারপর কিন্তু অনেক প্রশ্ন বাংলাদেশে উঠেছে। সব থেকে ইম্পর্টেন্ট বিষয়, এই ঘটনার সঙ্গে যার নাম জড়িয়েছে তিনি কিন্তু বাংলাদেশের প্রখ্যাত এক জঙ্গি। তার নাম আল আমিন শেখ রাজীব, এবং এই ব্যক্তি কিন্তু জেএমবির অত্যন্ত সক্রিয় এবং দুর্ধর্ষ এক সদস্য। এবং জেএমবি শেষ 1 বছর ধরে এই নামটি কোথায় আপনারা শুনেছেন? বারবার তারা ভারতকে হুমকি এবং হুঁশিয়ারি দিয়েছে, এমনকি ভারতের বিপক্ষে একাধিক নাশকতামূলক কর্মকাণ্ডে এই সংগঠন সরাসরি জড়িত, তা আমরা বিভিন্ন সময় দেখেছি। আর এবার এই সংগঠনের অন্যতম বড় নেতা আল আমিন শেখ রাজীব কালকে কিন্তু বোমা বিস্ফোরণের সঙ্গে সরাসরি যুক্ত, এরকম তথ্য বাংলাদেশের পক্ষ থেকে দেওয়া হলো। যদিও এই জেএমবি নেতাকে এখনো অবধি গ্রেফতার করা সম্ভব হয়নি, কিন্তু তার পরিবারের সদস্যকে গ্রেফতার করে প্রাথমিকভাবে মুখ লুকিয়েছে মোহাম্মদ ইউনূসের সরকার। আর যেহেতু এই পুরো বিষয়টা জেএমবি নামক সংগঠনের যোগ স্পষ্ট হয়ে গেছে, তাই ভারতও কিন্তু পাল্টা হুঁশিয়ারি দিয়ে মোহাম্মদ ইউনূসকে কার্যত বুঝিয়ে দিয়েছেন যে ফের ভারত বিরোধিতার বা ভারতকে কোনো নাশকতার ছক যদি করা হয় ভারতের বিপক্ষে, তাহলে ভারত কিন্তু ছেড়ে কথা বলবে না। এই সংগঠন কিন্তু ধারাবাহিকভাবে ভারতে বিভিন্ন সময় স্লিপার সেলগুলোকে অ্যাক্টিভ করার চেষ্টা করেছে শেষ 1 বছর ধরে, এবং অজিত দোভালের রিপোর্টেও কিন্তু এই সংগঠন আলাদা জায়গা পেয়েছে, কারণ তারা ভারতে স্লিপার সেলকে অ্যাক্টিভ করে ভারত বিরোধী একাধিক ষড়যন্ত্রমূলক নাশকতা ঘটানোর চেষ্টা বারংবার করেছে বলে ভারতের গোয়েন্দা দপ্তরও কিন্তু রিপোর্টে পেশ করেছেন। এবার প্রশ্ন হলো, একটি মাদ্রাসাকে সামনে রেখে এই ধরনের বোমা বানানোর প্রক্রিয়া ঢাকাতে হচ্ছে, অথচ মোহাম্মদ ইউনূস সরকার কি জানতেন না? এক কথায় উত্তর হলো জানতেন। প্রশাসনের প্রত্যক্ষ মদত ছাড়া এই ধরনের কাজ কোনোভাবেই সম্ভব নয়। যে মাদ্রাসাটা ভাড়া দেওয়া হয়েছিল তা শুধুমাত্র ইসলাম চর্চার জন্য দেওয়া হয়েছিল, শিক্ষা দেওয়ার জন্য দেওয়া হয়েছিল। ভাগ্য ভালো ছিল বলে 26শে ডিসেম্বর এই কেমিক্যাল রিয়াকশনের ফলে বিস্ফোরণটি ঘটে। যদি ছুটির দিন ছাড়া অন্য কোনো দিনে এই ঘটনা ঘটতো, তাহলে কিন্তু প্রাণহানির সংখ্যা অনেক হতে পারত। দেখতাম যে বাচ্চাকে পড়ালেখা শিখাইতো, এটা ওটা করতো। আমি তো কোনো দুর্ঘটনা জানি না, কোনো ভালো মনে করে আমি দেখি, ভালোই দেখছি। তারপরে আইসা আজকে দেখি যে আমার বাড়ি ঘর এরকম পুরা একেবারে ভাঙা চুরে। এই ব্যক্তিকে কিন্তু আওয়ামী লীগ সরকারের পুলিশ গ্রেফতার করে 2017 সালে, এবং নারায়ণগঞ্জ থেকে একটি জঙ্গি আস্তানা থেকে তাকে কিন্তু বাংলাদেশের র্যাব গ্রেফতার করা হয়। মোহাম্মদ ইউনূসের আমলে এই জঙ্গিরা কিন্তু জেল থেকে ছাড়া পেয়ে যান। আপনারা জানেন, শুধু এই জঙ্গিকে নয়, আনসারুল্লাহ বাংলার প্রধান নেতাকেও কিন্তু মোহাম্মদ ইউনূস সরকার এসে খালাস করে দিয়েছিলেন। পাশাপাশি উলফার পরেশ বড়ুয়া, যার বিপক্ষে মৃত্যুদণ্ডের সাজা হয়েছিল, তাকেও কিন্তু খালাস করে দিয়েছে মোহাম্মদ ইউনূসের সরকার। আর এখন দেখুন, এই জঙ্গিদের মুক্তি পাওয়ার ঘটনার পর সকলের আগে যে দেশে এই বিস্ফোরণ ঘটলো সেই দেশটির নাম বাংলাদেশ। অর্থাৎ মোহাম্মদ ইউনূস যে কর্মকাণ্ড শেষ 1 বছর ধরে করেছেন, তারই কিন্তু ফল পেতে শুরু করেছে বাংলাদেশ, তা কিন্তু স্পষ্ট। এবার ওই মাদ্রাসায় কি বানানো হচ্ছিল তা কিন্তু অত্যন্ত বিপজ্জনক। টিএটিপি, মাদার অফ অল বোম, তাকে বলা হয় স্যাটার্ন। দিল্লি বিস্ফোরণে এই টিএটিপির কথা আপনারা শুনেছেন, এবং আমি ধারাবাহিকভাবে একাধিক ভিডিওতে বলেছি এই টিএটিপি কেন এখন জঙ্গিরা সব থেকে বেশি ব্যবহার করার প্রবণতা দেখায়। যদি কেমিক্যাল নাম আপনারা জানতে চান, তাহলে এর নাম ট্রাইঅ্যাসেটোন ট্রাইপার অক্সাইড, অর্থাৎ অ্যাসিটোন ট্রাইপার অক্সাইডের মিশ্রণে একটি বোম সহজে বানানোর প্রক্রিয়া এই ব্যক্তি কিন্তু করতেন ওই মাদ্রাসাতে বসে। পারঅক্সাইডের যে ড্রামগুলো দেখছেন, এগুলো দাহ্য পদার্থ এবং অন্যান্য যেগুলো আছে এগুলো এখনো বোম ডিসপোজাল টিম আইডেন্টিফাই করতে পারছে না যেগুলো আসলে কোন পদার্থ। এই যে ককটেল উদ্ধার, ককটেল সাদৃশ্য আমাদের কয়েকটি ককটেল সাদৃশ্য বস্তু উদ্ধার করা হয়েছে। ঠিক আছে, এগুলো সাবধানতার সহিত নিষ্ক্রিয় করা হবে। এখন যেহেতু রাত হয়ে গেছে, তাদের কার্যক্রম আপাতত এগুলো নিষ্ক্রিয় ইয়ে রাখতে পাহারা দেওয়া হবে, এবং আরো উদ্ধার শেষে আমাদের ঊর্ধ্বতন স্যাররা স্যারদের কাছে যখন রিপোর্ট করবে এবং ডিসপোজাল টিম স্যারদের কাছে রিপোর্ট করলে স্যাররা আপনাদেরকে বিস্তারিত জানাবেন যে কি কি। এখন উদ্ধার অভিযান চলছে।
এবার এই টিএটিপি কে নিয়ে চারিদিকে এত আলোচনা কেন হচ্ছে, কেনই বা ওকে মাদার অফ অল স্যাটার্ন এই ধরনের আখ্যায়িত করা হয়েছে? প্রথমত, এটি বানানো অত্যন্ত সহজলভ্য। আমি খুব ডিটেলিং এ বলছি না, কিন্তু এই বোম বানানোর জন্য আমাদের আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রয়োজনীয় যে সামগ্রী সেগুলোকেই কিন্তু ব্যবহার করা হয়। ছোট একটা উদাহরণ আপনাদের দিই। এখানে অ্যাসিটোনের কথা বলা হয়েছে, এখানে কিন্তু নেল পালিশের রিমুভার, সেখান থেকে এই অ্যাসিটোন এরা পেতে পারে, নেল পালিশ ব্যবহার হতে পারে। এই ধরনের একাধিক দ্রব্য যারা এই অ্যাসিটোন ব্যবহারে মানে অ্যাসিটোন তৈরি মানে এই টিএটিপি তৈরিতে ব্যবহার করা হয়, সেগুলো কিন্তু আমাদের আশেপাশ থেকেই এরা কালেক্ট করে। ফলে এই ধরনের জেএমবি জঙ্গিরা এই অ্যাসিটোন কিংবা এই ধরনের অ্যাসিটোনের বিক্রিয়া ঘটিয়ে টিএটিপি খুব সহজেই ব্যবহার করতে পারতো, তৈরি করতে পারতো, এবং এই ব্যক্তি কিন্তু এটি তৈরিতে মাস্টার মাইন্ড, যা বাংলাদেশ গোয়েন্দা দপ্তর কালকে স্পষ্ট জানিয়েছে। দিল্লি বিস্ফোরণেও এই টিএটিপির কিন্তু প্রয়োগ ঘটানো হয়েছিল। এই টিএটিপি ফাটানোর জন্য কোনো ডিটোনেটর লাগে না, কোনো সুইচ লাগে না, বা কিছু টেনে এটাকে ফাটাতে হয় না। একটু ফ্রিকশন মানে ঘর্ষণ, একটু বিদ্যুতের সংস্পর্শ বা জোরে যদি ধাক্কা দেওয়া হয়, এই বিস্ফোরক কিন্তু ফেটে যেতে পারে, এবং এর তীব্রতা কিন্তু অন্য অনেক বোমের থেকে প্রায় 4 থেকে 5 গুণ বেশি। ফলে বুঝতেই পারছেন কোন ধরনের কর্মকাণ্ড এই মাদ্রাসাকে সামনে রেখে চালানো হচ্ছিল, এবং এই ধরনের বোম যে বানানোর প্রক্রিয়া বাংলাদেশে হচ্ছিল, ঢাকাতে হচ্ছিল, তা যে বাংলাদেশের কোনো জায়গাকে উড়িয়ে দেওয়ার জন্য নয়, তা কিন্তু সহজেই অনুমেয়। তারা ভারত বিরোধী কোনো ষড়যন্ত্র, ভারতের বিপক্ষে কোনো নাশকতা ঘটাতে চাইছিল, তা কিন্তু কালকে স্পষ্ট যখন জেএমবির নাম সামনে এসছে, কারণ এরা ধারাবাহিকভাবে ভারতকে টার্গেট করে তাদের নাশকতার কর্মকাণ্ডগুলো দিনের পর দিন চালিয়েছে। পাশাপাশি কালকে একটি তথ্য সামনে এসছে, সেখানে বলা হচ্ছে মোহাম্মদ ইউনূসের দায়িত্ব নেওয়ার পর যে গণ অভ্যুত্থান হয়েছে, সেখানে বাংলাদেশের কারাগার থেকে বহু জঙ্গি এই সময় পালিয়ে গেছিল। তার মধ্যে 6 জন অত্যন্ত গুরুত্বপূর্ণ জঙ্গি, যাদের এখনো বাংলাদেশ সরকার গ্রেফতার করতে পারেনি, এবং এরা কিন্তু দেশে বড় বড় নাশকতার সঙ্গে জড়িত ছিল। এরা কিন্তু সে সময় পালিয়ে যায়। তাদের বিপক্ষে কোনো তথ্য এখনো অবধি সরকারের কাছে নেই। তারা কোথায় আছে, তারা কোথায় পালিয়ে আছে, তারা কিভাবে আছে, তারা ভবিষ্যতে আর কোনো পরিকল্পনা করছে কিনা, এই সংক্রান্ত কোনো তথ্য বাংলাদেশের গোয়েন্দা দপ্তর পুলিশের কাছে নেই, তা কালকে পুলিশ স্বীকার করেছেন। পাশাপাশি এই তথ্য বলছে 18টি গুরুত্বপূর্ণ আগ্নেয়াস্ত্র চুরি হয়ে যায় সে সময়। এটি সরকারি হিসেব। ফলে 18টির বেশি, এটা 50 হলেও কিছু অবাক হওয়ার নেই। সেই 18টি আগ্নেয়াস্ত্র এখন কোথায় কেউ জানে না, এবং এদের খোঁজও বাংলাদেশের পুলিশ বা গোয়েন্দা দপ্তর করছে বলে তো আমার মনে হয় না। পাশাপাশি এখানে বলা হচ্ছে 200 জনের বেশি এমন ব্যক্তির জামিন হয়েছে, যারা কিন্তু সরাসরি নাশকতা এবং জঙ্গি বিভিন্ন আক্রমণের সঙ্গে জড়িত। ফলে বুঝতেই পারছেন মোহাম্মদ ইউনূস বাংলাদেশ জুড়ে কোন প্রবণতা তৈরি করেছে। এখন এই ব্যক্তিকে গ্রেফতার না করে তার পরিবারের সদস্যকে গ্রেফতার করা হয়েছে, কিন্তু এই ব্যক্তির কোনো ট্রেস বাংলাদেশের গোয়েন্দা দপ্তর, পুলিশ কিছুই করতে পারেনি। মাঝে মাঝে মনে হয় বাংলাদেশের এই পুলিশ, বাংলাদেশের আইন উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, গোয়েন্দা দপ্তর আসলে কোনো কাজের নাকি? তারা হাদিকে কে মেরে যাচ্ছে খুঁজে পাচ্ছে না। তাদের দেশের মাদ্রাসায় টিএটিপি বিস্ফোরণ হয়ে গেল, 40 লিটার কেমিক্যাল পাওয়া গেল, ককটেল বোমা পাওয়া গেল। কিভাবে পাওয়া গেল, কে বানালো, কোথায় তারা পালিয়ে গেল, কেউ জানে না। কথায় কথায় ভারত বিরোধিতা ছাড়া, ভারতে পালিয়ে গেছে ছাড়া, ভারতের উপর দোষ দেওয়া ছাড়া এই বাংলাদেশের গোয়েন্দা দপ্তর, এই মোহাম্মদ ইউনূসের সরকার আসলে যে কিছু পারেন, তা কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ আর বিশ্বাস করছেন না। তবে এই বিস্ফোরণ দেখুন বাংলাদেশে হয়েছে বলে ভারতের কোনো ক্ষয়ক্ষতি হয়নি, কিন্তু ভারতকে উড়িয়ে দিতে গিয়ে নিজেদের একটি মাদ্রাসায় উড়ে গেল। এই যে অদ্ভুত একটা জিনিস, তা মোহাম্মদ ইউনূস কি বুঝতে পারছেন? প্রশ্ন কিন্তু থেকেই যায়। কিভাবে দেখছেন আপনারা পুরো বিষয়টি কমেন্টে জানাবেন।